নমস্কার, একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আরজি করের ঘটনার অনেক দিন পেরিয়ে গেছে, কিন্তু আমাদের থামলে হবে না। প্রতিবাদ চলছে এবং ভবিষ্যতেও প্রতিবাদ চলবে। আমরা সবাই তিলোত্তমের পাশে আছি। আমরা চাই আসল দোষী শাস্তি পাক। মাঝে কিছুদিন আমাদের গল্প এবং ভিডিও দেওয়া বন্ধ ছিল, কিন্তু কাজ তো থেমে থাকে না, তাই কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। তাই আপনাদের জন্য আজকে একটা নতুন গল্প। নমস্কার, আজ আপনাদের জন্য থাকছে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা আধার রাতের বন্ধু। গল্পটি নেওয়া হয়েছে আধার রাতের বন্ধু বই থেকে। গল্পের সূত্রধর ও নিশিকান্ত বাবুর চরিত্রে আমি স্বাগতম এবং হলধর বাবুর চরিত্রে আকাশ। তাই দেরি না করে চলুন আজকের গল্প শুনে নেওয়া যাক। পুজোর আগের 2 মাস খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে দৈনিক হইচই পত্রিকার সম্পাদক হলধর সামন্তর। লিটল ম্যাগাজিন দিয়ে জীবন শুরু করেছিলেন এক সময়, তারপর আস্তে আস্তে বড় কাগজের সঙ্গে যুক্ত হওয়া তারপর এক সময় সম্পাদকের দায়িত্ব পেয়ে যান তিনি। বিগত 40 বছরের এই দীর্ঘ পথ পরিক্রমায় লেখক পাঠকের মহলে তার পরিচিত সর্বত্র। আর এই সুবাদেই পুজো সংখ্যা প্রকাশের আগে নানা ঝঞ্ঝাটের মধ্যে পড়তে হয় তাকে। এক সময় এমন অবস্থা হয়ে দাঁড়ায় যে দপ্তরে বসে কাজ করা পর্যন্ত মুশকিল হয়ে ওঠে। নানা অনুরোধ উপরোধের ঠেলায় জেরবার হয়ে ওঠেন তিনি। পুজো সংখ্যার লেখা নির্বাচনের কাজটা বরাবরই নিজে করে থাকেন হলধরবাবু, কিন্তু দপ্তরে থাকলে পাণ্ডুলিপি দেখার কাজ হয়ে ওঠে না। তাই অফিসের নিত্যদিনের ঝামেলা থেকে মুক্তি পেতে গত 7 দিন ধরে কলকাতা থেকে কিছু দূরের এক শহরতলিতে আত্মগোপন করে বসে আছেন হলধরবাবু। এখানে এসে পাণ্ডুলিপি দেখার কাজ প্রায় 90% শেষ করে ফেলেছেন। কালই কলকাতা ফিরে যাবেন। রাত প্রায় 10টা বাজে। এখানে রাত 10টা মানে অনেক রাত। এখনো বিদ্যুৎ এসে পৌঁছায়নি। সন্ধ্যে থেকেই বৃষ্টি শুরু হয়েছে। 2 কামরার এই ছোট্ট বাড়িতে একলা বসে হেরিকেনের আলোতে পাণ্ডুলিপির পাতা উল্টাচ্ছেন হলধর। একটা সিদ্ধান্ত নিতে কিছুটা ইতস্তত করছেন। তার সামনে এখন মাত্র 2টো পাণ্ডুলিপি। তার মধ্যে একটা হলো কল্পবিজ্ঞানের বিখ্যাত লেখক কাশীনাথ সাঁতরার গল্প স্ফটিক গ্রহের যাত্রী, আর একটা হলো আধার রাতের বন্ধু নামে একটা ভূতের গল্প। লেখকের নাম নিশিকান্ত হাজরা। নিশিকান্ত হাজরার নাম কোনোদিনও লেখক হিসাবে শুনেছেন কিনা বলে মনে করতে পারলেন না হলধরবাবু। তবে ভদ্রলোক লিখেছেন বেশ জব্বর। সত্যি কথা বলতে কি, কাশীনাথ সাঁতরার চেয়ে নিশিকান্তর লেখাটাই অনেক বেশি মনে ধরেছে। নিরপেক্ষভাবে ছাপতে গেলে নিশিকান্তর লেখাই ছাপতে হয় তাকে, কিন্তু মুশকিল হলো পত্রিকা চালাতে হলে শুধু লেখা নয়, আরও অনেক কিছু খেয়াল রাখতে হয়। কাশীনাথ সাঁতরার নামই লেখক, তার নামে পত্রিকার পাবলিসিটির দিকটা ভালো হবে। অপরদিকে নিশিকান্ত অজ্ঞাতকুলশীল। তার লেখাটা ভালো হলেও একটা রিস্ক থেকে যায়। হলধরবাবু সিলিংয়ের দিকে তাকিয়ে এক মনে চিন্তা করতে লাগলেন। এমন সময় হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। নিশ্চয়ই শঙ্কর বলে ছেলেটা রাতের খাবার এনেছে। টেবিল থেকে উঠে দরজার দিকে এগিয়ে গেলেন হলধর, কিন্তু দরজা খুলেই ভয়ঙ্কর চমক।
না, শঙ্কর নয়, বছর 60 এক ক্ষীণকায় ভদ্রলোক। বৃষ্টিতে একেবারে ভিজে গেছেন। লণ্ঠনের আলোয় যতটুকু দেখলেন তাতে তাকে খারাপ লোক বলে মনে হলো না হলধরে। তিনি প্রশ্ন করলেন, আপনি কে? কাকে চাই? ভদ্রলোক কিছুটা ইতস্তত করে বললেন, কিছু মনে করবেন না, আমি অনেক দূর থেকে এসেছিলাম একটা কাজে। ফিরতে গিয়ে দেরি হয়ে গেল। ভেবেছিলাম 10টার বাসটা ধরতে পারবো, কিন্তু বাস চলে গেল সামনে দিয়ে। শেষ বাস রাত 12টায়। এখনো প্রায় 2 ঘন্টা বাকি। দোকানপাটের আলো সব নিভে গেছে। ভেবেছিলাম বাস স্ট্যান্ডেই সময়টা কাটিয়ে দেব, কিন্তু এত জোরে বৃষ্টি শুরু হলো যে ওখানে দাঁড়ানো যাচ্ছে না। তাই আশেপাশে কোথাও আশ্রয় পাওয়া যায় কিনা খুঁজতে খুঁজতে। ভেতরে ঘরের কোণায় একটা চেয়ার রাখা আছে। ভদ্রলোক তার উপরেই বসে বললেন, ধন্যবাদ আপনাকে। আজকালকার বাসগুলো যা হয়েছে মশাই, হাত দেখালাম তবুও থামলো না। হলধর বাবু বললেন, বাস স্ট্যান্ড তো এখান থেকে অনেক দূর। এতটা পথ বৃষ্টির মধ্যে আপনি এলেন কি করে? ভদ্রলোক উত্তর দিলেন, আসলে অচেনা জায়গা, বুঝলেন তো। হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ড থেকে এতটা দূরে চলে এসেছি, বুঝতেই পারিনি। একটু থেমে বললেন, আপনি দেখছি কাজ করছিলেন তো, আপনার অসুবিধা করলাম। বৃষ্টি একটু কমলেই আমি বেরিয়ে যাব, চিন্তা করবেন না। ঠিক আছে, ঠিক আছে, ব্যস্ত হওয়ার কিছু নেই। এই বলে টেবিলের সামনে বসে হলধরবাবু ডুবে গেলেন নিজের কাজে। যে কোনো একটা লেখাকে নির্বাচন করতেই হবে। দুটো লেখা ছাপবার মতো জায়গা নেই। বাইরে বৃষ্টি আরও জোরে শুরু হয়েছে। হলধরবাবু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন কাশীনাথ সাঁতরার লেখাটাই তিনি ছাপবেন। কাশীনাথ বাবুকে চটিয়ে লাভ নেই। সামনের ডিসেম্বরে কাশীনাথ বাবুর লেখক জীবনের 25 বছর পূর্ণ হচ্ছে। হলধরবাবু ভেবে রেখেছেন হইচই প্রকাশনা সংস্থা থেকে কাশীনাথের একটা গল্প সংকলন বার করবেন। বইয়ের নামও তিনি মনে মনে ঠিক করে রেখেছেন, 25 বছরের শ্রেষ্ঠ গল্প বিজ্ঞানের গল্প। পাণ্ডুলিপির ওপর মনোনীত কথাটা লিখতে যাবেন এমন সময় চেয়ারে বসা ভদ্রলোক হঠাৎ বলে উঠলেন, যদি কিছু মনে না করেন একটা কথা বলি। হলধরবাবু গলার শব্দ পেয়ে প্রথমে চমকে উঠেছিলেন। অনেকক্ষণ কেটে গেছে এর মধ্যে। চিন্তা ভাবনা থাকার জন্য ভদ্রলোকের উপস্থিতি ভুলতে বসেছিলেন তিনি। তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। ভদ্রলোক বললেন, ভূতের গল্প বলেই কি লেখাটা বাদ দেওয়া হলো? হলধর একটু আশ্চর্য হলেন। ভদ্রলোক জানলেন কি করে যে নিশিকান্তর লেখাটা তিনি মনোনীত করেননি? তারপর ভাবলেন ভদ্রলোক হয়তো কোনো সময় তার পাশে উঠে এসে দাঁড়িয়েছিলেন, কিন্তু খেয়াল করেননি। অনেকের এমন স্বভাব থাকে। টেবিলের ওপর পত্রিকার ঠিকানা লেখা অনেক পাণ্ডুলিপির প্যাকেট আছে। ভদ্রলোক হয়তো বুঝতে পেরেছেন তিনি লেখা নির্বাচন করতে বসেছেন। হলধরবাবু কিছুটা অসন্তুষ্ট হলেও জবাব না দেওয়াটা নিতান্তই অভদ্রতা হবে মনে করে বললেন, বিজ্ঞানের যুগ। গাঁজাখড়ি ভূতের গল্পের বদলে
কল্পবিজ্ঞানের গল্প ছাপানোটাই আমার মনে হয় ভালো। ভদ্রলোক মৃদু হেসে বললেন, আপনার কাশীনাথ সাঁতরার গল্পের নায়ক 2000 আলোকবর্ষ দূরের ফটিক গ্রহে বসে বেগুনি দিয়ে মুড়ি খাচ্ছে, সেটা গাঁজাখুরি হলো না। শুধু ভূতের গল্প বলেই গাঁজাখুরি হলো, তাই তো? হলধরবাবু হতভম্ব হয়ে গেলেন ভদ্রলোকের কথা শুনে। সত্যি তো, কাশীনাথ হাজরার গল্পের নায়ক রোবট দত্ত স্ফটিক গ্রহে বসে বেগুনি মুড়ি খাচ্ছেন গল্পের মধ্যে। কিন্তু এটা তো ভদ্রলোকের জানার কথা নয়। ভদ্রলোকের মুখের দিকে এবার সোজাসুজি তাকালেন হলধর। কি আশ্চর্য! ভদ্রলোকের বয়স যে হঠাৎ বছর 20 নিচে নেমে গেছে। হলধর বাবুর মাথার ভেতরে কেমন জানি সবকিছু জট পাকাতে লাগলো। বুকের ভেতরে কে যেন একটা হাতুড়ি পেটাচ্ছে। হলধর বাবুর মনে সব জোর একত্রিত করে বলে উঠলেন, আপনি কে? এত কিছু জানলেন কি করে? ভদ্রলোক বললেন, আমি জানি, কিন্তু আমার প্রশ্নের উত্তরটা কিন্তু আমি পেলাম না। হলধরের সমস্ত চিন্তা আস্তে আস্তে যেন লোকটার নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। আপ্রাণ চেষ্টা করেও যেন নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারছেন না তিনি। অসহায় হলধর এবার জবাবদিহি সুরে বলতে আরম্ভ করলেন, মানছি ভূতের গল্পটা কাশীনাথ বাবুর গল্পের চেয়ে অনেক ভালো, কিন্তু ভূতের গল্প যিনি লিখে পাঠিয়েছেন তার নাম তো আগে কোনোদিনও শুনিনি, লেখাটাও আগে কোনোদিনও পড়িনি। একবারে অজ্ঞাত কুলশীল। হয়তো তিনি বড় কোনো লেখার প্রকাশিত গল্প কপি করেছেন। এমন ঘটনা তো অনেক সময় হয়। এই নিয়ে পরে যদি কোনো বিপত্তি হয় তাহলে আমি কি কৈফিয়ত দেব? আমিও তো চাকরি করি। লোকটা শুনে বলল, কপির কথা যখন বললেন তাহলে বলি। আজ দুপুরে নামি লেখক হরিদাস গায়নের হাকিমপুরের হত্যা রহস্য বলে যে বইটা পুজোর সংখ্যার জন্য নির্বাচন করলেন, তার প্লট তো 40 বছর আগে রহস্য রোমাঞ্চ পত্রিকায় প্রকাশিত বেনি মাধব সরগলের নরপিশাচ গল্প থেকে হুবহু কপি করা। শুধু পাত্র পাত্রীর নামটা পরিবর্তন করা হয়েছে। হলধর বাবু বিস্মিত হলেন লোকটার কথাগুলো শুনে। কিশোর বয়সে তিনি রহস্য রোমাঞ্চ পত্রিকার গ্রাহক ছিলেন। এখনো বাড়িতে তার বাঁধানো খণ্ডগুলো রাখা আছে। নরপিশাচ গল্পটা তিনিও পড়েছিলেন। তাই দুপুরে পাণ্ডুলিপি দেখবার সময় বারবারই মনে হচ্ছিল হরিদাস গায়নের লেখাটা আগে যেন কোথাও তিনি দেখেছেন। নামী লেখক বলে মনের সন্দেহ দূরে রেখে ছাড়পত্র দিয়েছিলেন। দুহাত দিয়ে মাথাটা জোরে চেপে টেবিলের ওপর ঝুঁকে পড়লেন হলধর। প্রতিটা মুহূর্ত যেন এক একটা ঘন্টা। এবার তাহলে আসি হলধর বাবু। নিজের নামটা শুনে হলধর বাবু আস্তে আস্তে তাকালেন লোকটার দিকে। তার সামনে এখন দাঁড়িয়ে হাসছে বছর 20 বয়সের এক যুবক। আর তো বয়স কমানো যাবে না হলধর বাবু। ভালো থাকবেন। নমস্কার। হলধর বাবুকে নমস্কার করে ধীর পায়ে সে বেরিয়ে গেল ঘর ছেড়ে। বেরোনোর সময় লণ্ঠনের মৃদু আলোয় হলধর লক্ষ্য করলেন তার পা গালে বড় একটা আঁচিল। খোলা দরজার দিকে তিনি তাকিয়ে হতভম্বের মতো বসেছিলেন। সংবিত ফিরল খাবার নিয়ে আসে যে ছোকরা সেই শঙ্করের ডাকে। রাত তখন 12টা। বৃষ্টির জন্য আসতে তার অনেক দেরি হয়েছে। তাকে কিছু বললেন না হলধর বাবু। এতক্ষণ হয়তো তিনি একটা স্বপ্ন দেখছিলেন। খেয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়লেন হলধর বাবু। সারা রাত ভালো করে ঘুম হলো না তার।
বারবারই কেন জানি স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছিলেন সেই আঁচিলওয়ালা গালটা। ভোরবেলা উঠেই হলধর গাড়ি নিয়ে সোজা রওনা দিলেন কলকাতায়। মনের মধ্যে ক্রমশ একটা সন্দেহ দানা বাঁধছে তার। বাড়ি পৌঁছে তিনি আলমারির তাক থেকে অনেক দিন পর নামিয়ে আনলেন একটা পুরনো ছবির অ্যালবাম। অ্যালবামের অধিকাংশ ছবি তার কৈশোর যৌবনের। পাতা উল্টে দেখতে দেখতে খুঁজে বার করলেন বিবর্ণ হয়ে যাওয়া একটা ছবি। কিশোর বয়সে যখন তিনি মফস্বল শহরে থাকতেন সেই সময়কার স্টুডিওতে তোলা একটা গ্রুপ ছবি। চশমার কাঁচটা ধুতির খুঁট দিয়ে ভালো করে মুছে ছবিটা চোখের সামনে তুলে ধরলেন। ছবিতে জনা দশেক ছেলের মধ্যে তিনিও আছেন। সে আজকের মেদবহুল পক্ককেশ মোটা চশমাধারী হলধর নয়, 40 বছর আগের ছিপছিপে কিশোর হলধর। আর তার এক পাশে একটা ছেলে দাঁড়িয়ে আছে হলধরের সমবয়সী। ভালো করে লক্ষ্য করে হলধর দেখতে পেলেন তার বাঁ গালে একটা বড় আঁচিল, হাজু হাজরা। জলের মতো সব কিছু মনে পড়ে গেল হলধর বাবুর। নিশিকান্ত 40 বছর আগের মানতা সুন্দরী স্কুলের ফার্স্ট বয়, হলধরের সহপাঠী হাজু। সে অনেক অনেক বছর আগে নিজের জলপানির টাকা তুলে দিয়েছিল হলধরের হাতে। সেই টাকা দিয়ে মফস্বল শহরে একটা ক্ষুদ্র পত্রিকা প্রকাশ করেছিলেন হলধর। বলা বাহুল্য, জীবনের প্রথম সম্পাদনার কাজ সেই পত্রিকায়। পত্রিকার একটা সংখ্যা প্রকাশের পরই বাবা কলকাতায় বদলি হয়ে যান তার কাজের সূত্রে। আস্তে আস্তে তারপর থেকেই তার কলকাতায় বড় হয়ে ওঠা। সেই ফেলে আসা জীবনে আর কারোর সঙ্গেই তার যোগাযোগ রাখতে পারেননি হলধর। দপ্তরে এসে চুপচাপ বসেছিলেন হলধর বাবু। কেউ যেন তাকে ডিস্টার্ব না করে সবাইকে বলে দিয়েছিলেন। বারবার মনে আসছে নিশিকান্তের কথা। অনেকক্ষণ চুপচাপ বসে থাকার পর বেয়ারাকে গত 7 দিনের দৈনিক হইচই আনতে বলেছিলেন তিনি। কলকাতায় থাকলে প্রত্যেক দিনের পত্রিকায় কোনো ত্রুটি আছে কিনা তা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হয় তাকে। বেয়ারা এসে কাগজগুলো দিয়ে গেল। দেখতে শুরু করলেন তিনি। পত্রিকা দেখতে দেখতে ছোট একটা সংবাদে চোখ আটকে গেল তার। সংবাদের শিরোনাম বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু। তাতে লেখা হয়েছে নিজস্ব সংবাদদাতা বারাসাত। গতকাল রাত 10টা নাগাদ নীলগঞ্জের কাছে বাসের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়। মৃতের আনুমানিক বয়স 60 বছর। মৃতের কাছ থেকে একটা কাগজ পাওয়া গেছে। তার থেকে পুলিশ ধারণা করতে পারে মৃতের নাম সম্ভবত নিশিকান্ত হাজরা। মৃতের ঠিকানা পুলিশ অনুসন্ধান করছে। শনাক্তকরণ চিহ্ন হিসাবে তার বাঁ গালে একটা বড় আঁচিল আছে। ধৃত বাস ড্রাইভারের বয়ান অনুযায়ী বৃষ্টির মধ্যে বাস থামানোর জন্য হঠাৎই চলন্ত বাসের সামনে তিনি চলে আসেন। তার থেকেই এ দুর্ঘটনা। হলধর বাবুর সামনে সব কিছু যেন টলে উঠল। টেবিলের ওপর ঢলে পড়লেন তিনি। প্রায় 1 মাস পর হাসপাতাল থেকে ছুটি পেলেন হলধর বাবু। তার অসুস্থতার কারণে সেবার পুজোয় সংখ্যা ছাপতে একটু দেরি হলো। তবে তার সূচিপত্রে যে গল্পটির নাম প্রথম ছাপা হয়েছিল তা হলো আধার রাতের বন্ধু। লেখকের নাম নিশিকান্ত হাজরা। এতক্ষণ আপনারা শুনছিলেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা আধার রাতের বন্ধু। গল্পটি কেমন লাগলো তা আপনারা জানাতে ভুলবেন না। যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে এবং পরিবারের সবার সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার একটা নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন।